লীলা মজুমদার। জন্ম 1908 সাল। ছোটদের জন্য অসাধারণ সব গ্রন্থ রচনা করেছিলেন। প্রথম প্রকাশিত বই বদ্রীনাথের বাড়ি। উল্লেখযোগ্য অন্যান্য গ্রন্থ: প্রদীপিসির বর্মী বাক্স, হলদে পাখির পালক, বাতাস বাড়ি, গুপির গুপ্ত খাতা, বক ধার্মিক ইত্যাদি। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম দিয়েছিলেন। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। আজ সেই লীলা মজুমদারেরই ছোট গল্প, সর্বনেশে মাদুলি। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। পুজোর ছুটির পর যখন স্কুল খুলল, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে। কনুইয়ের একটু উপরে ময়লা লাল সুতো দিয়ে বাঁধা একটা চকচকে মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পড়ে বলল ওটা নাকি পিতলের। ঘাম লেগে লেগে সোনার মতো চকচকে হয়ে গেছে। টিফিনের সময় জিজ্ঞাসা করলাম, কেন রে, হাতে মাদুলি কেন? তাতে সে এক আশ্চর্য কথা বলল। তার দাদামশাইয়ের নাকি যখন অল্প বয়স ছিল, একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় একটা চকচকে কুচকুচে কাকের পালক। প্রথমটা খুব খুশি হলেন, ভাবলেন দিব্যি একটা খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। পরে শিউরে উঠলেন, কি সর্বনাশ, কাক যে ছুটে নেই, ইয়ে টিয়ে খায়, তার পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর কেউ দেখবার আগেই সেটাকে জানলার শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তারপর দিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আবার একটা কাকের পালক। এবার আর কোনো সন্দেহই নেই, দস্তুর মতো কাক কাক গন্ধ পেলেন চারিদিকে। দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন। চুল ন্যাড়া করলেন। পাশের বাড়ির লোকেদের তাদের গাছ কাটার কাঁচিটা 6 মাস আগে নিয়ে এসেছিলেন, সেটাও ফেরত দিলেন। গঙ্গা স্নান করলেন। স্নান করে উঠে ঘাটের উপর দেখেন দিব্যি ফোঁটা কাটা, তিলক আঁকা, জটাওয়ালা গেরুয়া পরা এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তারই দিকে তাকিয়ে আছেন। দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুইয়ের উপর একটা লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিল। দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলিয়ে বললেন, কুছ ডর নেই বেটা, কুছ ডর নেই। দাদামশাইয়ের ঘাড়ে সুড়সুড়ি লাগায় তিনি একটু কিলবিল করে বললেন, ঠিক বলছেন তো ঠাকুর? গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির ভিতর থেকে সুতো বাঁধা একটা চশমা বের করে নাকে পড়েই আঁতকে উঠে বললেন, এ কি আছে রে? আরে আমি তো তোকে চিনতে পারিনি। ও মাদুলি পল্টু জমাদার को आस्ते बनाया, दे देव देव रे बेटा, वो तुम्हारा नहीं है। কিন্তু কে শোনে কার কথা? দৈবাত অমন মাদুলি মানুষের জীবনে এক আধবার জুটেই যায়, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায় নাকি? দাদামশাই ছপাত করে মালকোচা মেরে দে দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডালটা পাকা পাকা আম শুদ্ধ তাদের উঠোনের উপর ঝুলছিল, কিন্তু নেপাল বাবুর ভয়ে সেই গাছে হাতই দিচ্ছিলেন না, সেই গাছের সেই সব আম নিজের থেকেই দাদামশাইয়ের উঠোনে পড়ে আছে। আরও দেখা গেল নতুন কুয়োর জল ঠান্ডা মিষ্টি হয়ে আছে। রাতে ফেলাদা পুকুরে যে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত একটা কাতলা মাছ পড়েছে। বেলা না হতেই দাদামশাইয়ের শালাবাবু, যে কিনা গত বছর 5 টাকা ধার নিয়েছিল, নিজের থেকেই এসে ফেরত দিয়ে গেল। উপরন্তু রবিবার দুপুরে নিমন্ত্রণও করে গেল। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন আশ্চর্য একটা কাণ্ড। দিদিমার হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদামশাই তো অবাক।
মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত কোটিবার প্রণাম করলেন। সেই থেকেই বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল। টাকা পয়সা হলো, গরু ভেড়া হলো, ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদের ভালো জায়গায় বিয়ে হলো, এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোমহর্ষণ সিরিজের ২০ নম্বর বইয়ের ৫-৬টা পাতার কোনা কুচি কুচি করে ছিঁড়েই ফেলল। আরও বলল, এই সেই মাদুলি ৪১ বছর ১ মাস দাদামশাইয়ের হাতেই বাঁধা ছিল, একদিনের জন্য খোলা হয়নি। দাদামশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলির সাদা দাগ পড়ে গেছে, গায়ে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝেই নাকি মাদুলিটার উপর চুলকাতো। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপির হাতে বেঁধে দিয়েছেন, কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে সে তেলও মাখবে না, স্নানও করবে না, আর ভাতও খাবে না। আর যদিও বা খায় তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিয়ে তক্ষুনি পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখল মাদুলির গুণ একটুও কমেনি। আধ ঘন্টার ভিতর ছোট মামার ফাউন্টেন পেনের নিব খারাপ হয়ে গেল। ছোট মামা সেটাকে গুপেকে দিয়ে দিল। পরে অবশ্য আবার চেয়েছিল, তাই তো গুপে ছুটির 2 দিন বাকি থাকতেও মামার বাড়ি থেকে চলে এসেছে। বাড়ি এসেই শোনে মাস্টার মশাইয়ের মামস হয়েছে, গাল ফুলে চাল কুমড়ো। সেরে যদিও বা ওঠেন, তবু 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা বলতে আরম্ভ করলো, নাকি মাদুলির হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য। এই কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম। তা হয় নাকি কখনো? গুপে ভীষণ রেগে লম্বা লম্বা তার আঙুল দিয়ে নগার দিকে বাগিয়ে বললে, আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড়িয়ে থাকবি। ও মা, সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড়িয়ে তো থাকলোই, তার উপর কানমোলাও খেলো। এরপর আর কারোর কিছু বলবার জো নেই। গুপে একবার মাদুলির দিকে তাকালেই সে যখন যা বলে তাই সবাই মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াতে খাবি খেলাম। সে যা খুশি তাই করতে আরম্ভ করলো। এমনকি কালীপদর চুল ছাটা তার পছন্দ হলো না বলে তাকে ন্যাড়া করে পাঠালো। সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম। নগার তো প্যান্টলুন এমনই ঢেলে হয়ে গেল যে শেষে তার দাদাই সেটা নিয়ে টানাটানি, বলে কিনা, দেখছিস না ওটা আমার, তোর গায়ে বড় হচ্ছে। এদিকে যার যা ভালো জিনিস গুপে সব গাপ করতে লাগলো। পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, রঙিন খড়ি, গুপের পকেট ঝুলে ঝুলে ছিঁড়ে যায় আর কি। শেষে কিনা সেই সব রাখবার জন্য আমার নতুন টিফিনের বাক্সটা একদিন চেয়ে বসলো। তখনই আমি গেলাম বেজায় চোটে। একটু তোতলামি এসে গিয়েছিল ওর সাথে কথা বলার সময়, তবু মাথাটা নেড়ে বললাম, দেখ গুপে, দিন দিন তোর বড্ড বার বেড়েছে। কাল তোর সব অঙ্ক করে দিয়েছি কিন্তু, আর আমার টিফিনের অর্ধেকটা বেশি তো তুই খাস। ইংরেজি ক্লাসে ছুরি নিয়ে ফটফট করছিলি, আর তার জন্য কিন্তু বকুনিটা আমি খেয়েছি। বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, বলে দিলাম। এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে শাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তার চোখ দুটো ছোট হয়ে আলপিনের ডগার মতো হয়ে গেছে। ঢোক গিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে সে ক্ষণক্ষণে খলায় বলে উঠল, আজ তোর জীবনের শেষ দিন, দিনটা কাটলেও রাতটা কাটবে না। ক্লাসময় একটা থমথমে চুপচাপ ব্যাপার। তারই মধ্যে নরেনবাবু এসে গেলেন। আর কিছুই কথা এগোলো না। একটু পরেই আমার গলাটা যেন কেমন শুকিয়ে আসতে লাগলো, নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো। চুলের গোড়াগুলো
শিরশির করতে লাগলো। পেটের ভিতর কেমন যেন একটা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির সাপ আমার উপর লেগে গেছে। কিছু পড়া টড়া আর শুনলাম না, হোম টাস্ক টুকলামই না। ড্রয়িং ক্লাসে বেয়াদপি করলাম। যার দিন কাটলেও রাত কাটবে না তার আবার ভাবনা কি? টিফিন বাক্সটা ক্লাসের মধ্যেই নগার হাতে ঠুসে দিলাম। আমি মরি আর গুপি সেটা ভোগ করুক? না, সেটা তো কখনোই হবে না। ছুটির ঘন্টা পড়লে মনে হলো আমি তো গেলাম, যাওয়ার আগে ওই সর্বনেশে মাদুলিটা শেষ করে তবেই যাব। দেখি গুপেদের পুরনো চাকর ভদ্দু গুপের বই গুছিয়ে নিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ খুন চড়ে গেল আমার মাথায়। ছুটে গিয়ে 1 সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে দিলাম। তার থেকেই অন্তত ধোঁয়া ওঠা উচিত ছিল, কিন্তু কিছুই হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওদের চাকরটা হাই হাই করে ছুটে এসে হাত পা ছুড়ে বলল, কি করলে? আমার পেট ব্যথার অব্যর্থ মাদুলি আমি কালীঘাট থেকে 2 পয়সা দিয়ে কিনে এনেছি। আগেই জানি গুপি দাদাকে যা দেয়া হবে তাই আর কিচ্ছুটি থাকবে না বটে। আমরা সবাই হাঁ করে গুপির দিকে তাকিয়ে রইলাম। তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে 2 পয়সা বের করে ভদ্দুকে ছুঁড়ে দিয়ে দৌড়ে বাড়ি চলে গেল।